হেই ইউ, বোঝানাক, স্ট্যান্ড আপ। হঠাৎ ধমকের সুরে ভেসে আসা কথাটা শুনে হৃদি যেন আকাশ থেকে পড়ল। চোখ দুটো গোল গোল করে এদিক ওদিক তাকালো সে। এই মেয়ে, তোমাকে বলছি। হৃদি মনে মনে চরম অবাক হলো। তাকে বলছে মানে? তার নাক কি বোচা নাকি? লোকটার সাহস তো কম নয়। প্রফেসর হয়েছে বলে কি ক্লাসরুমের সবার সামনে যা খুশি তাই বলতে পারবে? আশ্চর্য। হৃদির ভাবনায় ছেদ ঘটিয়ে আবার সেই গমগমে গম্ভীর কণ্ঠস্বর ক্লাসরুমের দেওয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো। হোয়াটস দ্য প্রবলেম? ক্যান্ট ইউ হিয়ার মি? পুরো ক্লাসের সব কটা চোখ এখন হৃদির দিকে। ভয়ে আড়ষ্টতায় হৃদি কোনো মতে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। ভয়ে গলা শুকিয়ে কাঠ। তোতলামো স্বরে বলল। আমাকে বলছেন স্যার? ওপাশ থেকে ড্যাশিং গম্ভীর চেহারার প্রফেসর ডক্টরের কণ্ঠস্বর আরো এক ধাপ চড়ে গেল। ইয়েস, ইউ। টেল মি দ্য ফর্মুলা আই ওয়াজ টিচিং জাস্ট নাও। হৃদি এবার কাছুমাছু মুখ করে মাটির দিকে তাকিয়ে রইল। কি করে বলবে সে? এতক্ষণ তো তার মন ক্লাসের ব্ল্যাকবোর্ডে ছিল না। পাশে বসা জানের বান্ধবী সুমির সাথে অনর্গল ফিসফিস করে বকবক করে যাচ্ছিল। হৃদিকে এভাবে মাথা নিচু করে চুপ করে থাকতে দেখে প্রফেসর সৌহার্দ্য চৌধুরীর কপালে বিরক্তির ভাঁজ আরো চওড়া হলো। তীব্র এক ধমক দিয়ে বললেন। গেট আউট ফ্রম মাই ক্লাস। অপমানে রাগে আর লজ্জায় হৃদির চোখের কোণ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। পুরো ক্লাসের সামনে এই অপমান সে মেনে নিতে পারছে না। কাপা হাতে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চোখের জল আড়াল করতে করতে কোনো রকমে ক্লাসরুম থেকে প্রায় ছুটে বের হয়ে গেল সে। হৃদি বেরিয়ে যেতেই সৌহার্দ্য বিরক্তির চরম সীমায় পৌঁছে বিড়বিড় করে বলল। এটা নাকি ডাক্তার হবে, যার ক্লাসেই মনোযোগ নেই। স্টুপিড। দেশের সেরা কার্ডিওলজিস্ট ডাক্তার সৌহার্দ্য চৌধুরী। সদ্য বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে সে। এই মেডিকেল কলেজে প্রফেসর প্লাস কার্ডিওলজিস্ট হিসেবে জয়েন করেছে মাত্র এক সপ্তাহ হলো। সৌহার্দ্য দেখতে যেমন সুদর্শন, তেমনি লম্বা চওড়া গঠন। সারাক্ষণ এক শান্ত গম্ভীর ভাব মুখে লেগে থাকে। কথা বলে ভীষণ মেপে এবং কম, কিন্তু কাজের বেলায় সে এক চুলও ছাড় দেওয়ার পাত্র নয়। প্রখ্যাত শারহান চৌধুরী ও শাহিদা চৌধুরীর একমাত্র ছেলে সে। তার ব্যক্তিত্বের আলোয় পুরো মেডিকেল কলেজ যেমন মুগ্ধ, তেমনি তার কড়া মেজাজের ভয়ে তথস্থ। অন্যপক্ষে রিদিতা খান রীতি এই মেডিকেল কলেজেরই প্রথম বর্ষের এক সাধারণ ছাত্রী। গায়ের রং শ্যামবর্ণ হলে কি হবে, চোখ মুখে এক অদ্ভুত মায়াবী টান আছে। উচ্চতায় কিছুটা খাটো বলে দেখতে ঠিক যেন একটা ছোট্ট মিষ্টি পুতুলের মতো। বাইরে থেকে রিদিকে চঞ্চল মনে হলেও তার জীবনের পেছনের গল্পটা ভীষণ বেদনার। মাত্র 15 বছর বয়সে এক দুর্ঘটনায় বাবা মাকে হারিয়ে এতিম হয়ে যায় সে। আশ্রয়হীন হওয়ার উপক্রম হলে বাবার এক পরম বন্ধুর ছেলের সাথে ধড়িঘড়ি করে তার বিয়ে দেওয়া হয়। কিন্তু নিয়তের নিষ্ঠুর পরিহাস, সেই নামমাত্র স্বামী বিয়ের পরপরই হৃদির মুখের দিকে একবার না তাকিয়েই পাড়ি জমায় বিদেশে। গত 4টে বছর কেটে গেছে, নামমাত্র শ্বশুর বাড়িতে পড়ে আছে হৃদি। কিন্তু যে মানুষটার নামের কবুল করেছে সে মানুষটা এই দীর্ঘ 4 বছরে সে একটিবারের জন্যেও হৃদির কোনো খোঁজ নেয়নি। স্বামীহীন একাকিত্ব আর অবহেলা বুকে চেপেও হৃদি স্বপ্ন দেখছে ডাক্তার হওয়ার। কিন্তু আজকের দিনের শুরুটা তার জীবনের চাকা কোন দিকে ঘুরিয়ে দেবে তা বোধ হয় হৃদির এখনো অজানা। দৌড়তে দৌড়তে এসে কলেজের মাঠের এক কোনায় জবথব হয়ে বসে পড়ল হৃদি। বুকের ভিতর থেকে দলা পাকিয়ে আসা কান্নাটা আর চেপে রাখতে পারল না সে। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। পরক্ষণেই সুমি হন্তদন্ত হয়ে ছুটে এসে হৃদিকে জড়িয়ে ধরল। ব্যাকুল গলায় বলল। আরে বোকা, কাঁদছিস কেন এভাবে? ওই বেয়াদব প্রফেসরটা তো এমনই, আস্ত একটা খবিস। তুই তো কাল প্রথম দিন আসিসনি, আসলে দেখতে কিরকম বিতম্বিটাই না দেখালো। সাইম আর পিতাকে তো কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল ক্লাসের মধ্যে। ভয়ে আজ ওরা কলেজেও আসেনি। তোকে তো শুধু ক্লাস থেকে বের করে দিয়েছে, এতে ভেঙে পড়ার কি আছে? হৃদি কোনো উত্তর দিল না। ওড়নার কোনা দিয়ে চোখের পানিটা মুছে টলমল পায়ে উঠে দাঁড়ালো। সুমির দিকে তাকিয়ে একটা ম্লান হাসার চেষ্টা করে বলল। আমি যাই রে সুমি, আজ বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি। দেরি হলে ছোট মা খুব বকাবকি করবে। সুমি বিরক্তিতে মুখ কুঁচকে বলল। আশ্চর্য রিধি,
তুই কি ওই বাড়ির কাজের লোক নাকি রে? তোর সাথে এমন ব্যবহার করে কেন? কেন তোর শ্বশুর শাশুড়ি কিছু বলেন না? একটা দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে গেল হৃদির। আকাশের দিকে তাকিয়ে বলল, ওদের কোনো দোষ নেই রে সুমি, ওনারা অনেক ভালো মানুষ। ওনাদের জন্যই আজ আমি এইটুকু পড়াশোনা করার সুযোগ পেয়েছি। কিন্তু যৌথ পরিবারে থাকতে হলে তো অনেক কিছু মেনে নিতে হয়। কি অদ্ভুত কপাল দেখ আমার, যার সাথে বিয়ে হয়েছে তার চেহারাটা পর্যন্ত কোনোদিন চোখে দেখিনি, অথচ দিন রাত শ্বশুর বাড়িতে শুনতে হয় বাড়ির বউয়ের নাকি এমন হতে হয়, তেমন হতে হয়। একেই বলে পোড়া কপাল। সুমি স্তব্ধ হয়ে গেল। হৃদির মায়াবী মুখটার দিকে তাকিয়ে তার বুকটা হাহাকার করে উঠল। এমন একটা ফুটফুটে নিষ্পাপ মেয়ের ভাগ্যে এত কষ্ট কেন লিখেছে বিধাতা? সুমির মাঝে মাঝে ইচ্ছে করে হৃদির ওই পলাতক জামাইটাকে খুঁজে বের করে কষিয়ে কয়েকটা থাপ্পড় মারতে, কিন্তু ভাবনার মাঝেই হৃদি তাকে বিদায় জানিয়ে চলে গেল। সুমি শুধু তাকিয়ে রইল ওর চলে যাওয়ার পথের দিকে। কলেজ থেকে ফিরে দম ফেলার ফুরসত পায়নি হৃদি। সংসারের সমস্ত কাজ গুছিয়ে রান্না বান্না শেষ করে সবাইকে খাইয়ে দাইয়ে যখন সে নিজের ঘরে ফিরল, তখন শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছে। বিছানায় গা এলিয়ে দিতেই কখন যেন চোখটা লেগে এসেছিল। হঠাৎ করেই ড্রয়িং রুম থেকে ভেসে আসা এক কর্কশ চড়া গলায় হৃদির ঘুমটা ভেঙে গেল। শ্বশুরের গলার আওয়াজ পেয়ে সে ধরফর করে বিছানা ছেড়ে উঠল। ঘর থেকে দৌড়ে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই তার পায়ের পাতা দুটো যেন মেঝেতে জমে গেল। ড্রয়িং রুমের সোফায় পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসে আছে এক যুবক। আর কেউ নয়, তাদের কলেজের সেই নতুন অহংকারী প্রফেসর সৌহার্দ্য। হৃদি অবাক চোখে দেখল তার শ্বশুর সারহাদ চৌধুরী, যাকে তীব্র গলায় ধমকাচ্ছেন, সে আর কেউ নয়, এই সৌহার্দ্যই। অথচ লোকটা কেমন নির্বিকার, যেমন এই ধমক, এই চিৎকার তাকে স্পর্শই করছে না। পাশে বসে শাশুড়ি শাহিদা চৌধুরী পরম স্নেহে সৌহার্দ্যের পিঠে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বাড়ির বাকি সদস্যরা পাথরের মতো নীরব হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? শারহান চৌধুরীর ডাকে চোয়াল শক্ত হয়ে উঠল। আজ এক সপ্তাহ হলো দেশে এসেছে, অথচ বাড়ি ফিরলে আজ। তুমি কি ভুলে গেছো তোমার একটা বউ আছে? এই বাড়িতে কার প্রতি তোমার কোনো দায়িত্ব আছে? এতক্ষণে সৌহার্দ্য তার নীরবতা ভাঙল। চরম উদাসীনার ঠান্ডা গলায় বলল, সবসময় তোমার ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেওয়া বন্ধ করো বাবা। আমি এই বিয়ে মানি না। ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে তবে ওকে আমার সামনে আসতে বারণ করবে। খুব শীঘ্রই আমি ডিভোর্সের কাজকর্ম শুরু করে দেব। কথাটা বলেই সে সোফা ছেড়ে উঠে সিঁড়ির দিকে হাঁটা ধরল। সৌহার্দ্যকে ওপরে আসতে দেখে হৃদি চট করে নিজের মাথার ওড়নাটা টেনে ঘোমটা দিয়ে রুমে ঢুকে গেল। দরজার আড়ালে দাঁড়িয়ে তার আর বুঝতে বাকি রইল না এই না কুছু বেয়াদব লোকটাই আসলে তার সেই স্বামী, যে তাকে বিয়ের পর ফেলে চলে গিয়েছিল এবং যার কোনো খোঁজ সে জানতো না। বিছানায় মুখ গুজে হু হু করে কেঁদে উঠল হৃদি। বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে তার। ভাগ্যের কি নির্মম পরিহাস! কলেজে যার কাছে অপমানিত হতে হলো, সেই তার জীবনের অর্ধাঙ্গিনী হওয়ার দাবিদার। হৃদি খুব ভালো করে বুঝে গেল এই কঠিন হৃদয়ের মানুষটা তাকে কোনো দিনও নিজের করে মেনে নেবে না। পরদিন ভোর 5টা, প্রতিদিনের অভ্যেস মতো হৃদি খুব ভোরে উঠে নামাজ শেষ করলো। সবার জন্য সকালের নাস্তা তৈরি করে সে ছাদে গেল গাছে পানি দিতে। ভোরের স্নিগ্ধ আলোয় গাছে গাছে পানি দিতে দিতে হঠাৎ তার চোখ পড়ল ছাদের এক কোণায় কেউ একজন খালি গায়ে প্রস্রাব করছে। ঘামে ভেজা চওড়া পিঠ আর পেশিবহুল শরীরটার দিকে ভালো করে লক্ষ্য করতেই হৃদির চিনতে দেরি হলো না, ব্যক্তিটি আর কেউ নয়, সৌহার্দ্য। হৃদি ভয়ে ও সংকোচে তাড়াহুড়ো করে নিজের মাথার ঘোমটাটা আরো টেনে নিল। কোন রকমে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য যেই না পা বাড়িয়েছে, অমনি পেছন থেকে ভেসে আসলো এক গম্ভীর গমগমে কণ্ঠস্বর। এই ঘুমটাওয়ালি দের ব্যাটারি, দাঁড়াও। গমগমে পুরুষালী কণ্ঠের আচমকা আওয়াজটা কানে আসতেই হৃদির পা দুটো যেন মেঝেতে লেপ্টে গেল। বুকটা ধক করে উঠল তার। থমকে দাঁড়িয়ে পড়ল সে। সৌহার্দ্য এক পা করে এগিয়ে এসে হৃদির মুখোমুখি দাঁড়ালো। তবে
বজায় রাখলো কিছুটা দূরত্ব। কপাল কুঁচকে তীক্ষ্ণ চোখে হৃদির আপাদমস্তক দেখে নিয়ে কিছুটা তাচ্ছিল্যের সুরে বলল, সার্ভেন্ট। ঘোমটার নিচে হৃদির ঠোঁটের কোণে একটা বিষাদময় ব্যথাতুর হাসি ফুটে উঠল। নিজের বিবাহিত জীবনের প্রথমবার নিজের বৈধ স্বামীর মুখ থেকে পাওয়া প্রথম উপাধিটা তবে কাজের লোক। বুকটা এক পলকের জন্য চাবুকের মতন কেঁপে উঠলেও সে নিজেকে সামলে নিল। এই প্রথম স্বামীর বাড়িতে স্বামীর মুখ থেকে কিছু তো শুনল। তাতে খুশি হওয়া উচিত নাকি ভাগ্যকে দোষ দিয়ে কাঁদা উচিত তা হৃদি বুঝে উঠতে পারল না। সে নিস্পৃহ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। নিজের প্রশ্নের কোনো উত্তর না পেয়ে সৌহার্দ্যের বিরক্তি আরো এক ধাপ বাড়ল। বেশ কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে থেকে সে খিটখিটে গলায় বলল, হেই গার্ল, ডোন্ট ইউ নো হাউ টু টক? হৃদি একটা শব্দ উচ্চারণ করলো না। অহেতুক কথা বাড়িয়ে লাভ নেই, আর সে এই লোকের সাথে কথা বলতেও চায় না। তাই সে যখন চলে যেতে উদ্যত হলো, সৌহার্দ্য পেছন থেকে আবার ডেকে উঠল, হেই ঘুমটাওয়ালি দের ব্যাটারি, এক কাপ কফি নিয়ে এসো, উইদাউট সুগার। হৃদি পেছনের দিকে না তাকিয়েই দুদিকে মাথা নেড়ে সায় দিয়ে দ্রুত পায়ে হাঁটা দিল। আর সৌহার্দ্য ওর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল গভীর একজোড়া কুচকানো ভ্রু নিয়ে। মেয়েটার আচরণে কেমন যেন একটা অদ্ভুত রহস্য আছে। নিচে নামতেই ডাইনিং রুমের দিকে থেকে রিমা চৌধুরীর চিলচিৎকার ভেসে এলো। হৃদিকে দেখেই তিনি খেকিয়ে উঠলেন, বারে নবাবজাদি, আজকে দেখছি সাপের 5 পা দেখছো। তা জামাই তো গনেও না, 80 মাত্রই ডিভোর্সের কাগজ ধরিয়ে দিচ্ছে, তবুও এত তেল কেমনে আসে? রিমা চৌধুরী হলেন শারহান চৌধুরীর ছোট ভাই শারবান চৌধুরীর স্ত্রী। ভীষণ খিটখিটে আর কুটিল স্বভাবের এই মহিলা শুরু থেকে হৃদি তাকে দুচোখে সহ্য করতে পারেন না। এতগুলো কটু কথার জবাবেও হৃদি কোনো প্রত্যুত্তর করল না। প্রতিবাদ করার ভাষা সে হারিয়ে ফেলেছে বহু আগেই। এই বাড়িতে একটা জড়বস্তুর মতো কিংবা একটা অবৈতনিক কাজের মেয়ের মতো থাকাটাই এখন তার নিয়তি। একা একটা মেয়ে মানুষ এই সমাজের কিছু হাইনাদের কাছে নিরাপদ না বলেই মুখ বুজে পড়ে থাকা। সে চুপচাপ রান্নাঘরের কাছে ব্যস্ত হয়ে পড়ল। একটু পরেই বাড়ির সবাই একে একে ঘুম থেকে উঠে পড়বে, তার আগেই সব কাজ শেষ করতে হবে, নয়তো আজ মেডিকেল কলেজের ক্লাস মিস হয়ে যাবে। এই বাড়ির বড় বউ অর্থাৎ হৃদির শাশুড়ি শাহিদা চৌধুরী বেশিরভাগ সময়ই অসুস্থ থাকেন। তীব্র ডায়াবেটিসের কারণে শরীরটা বেশ ভারী হয়ে গেছে, চলাফেরা করতে কষ্ট হয়। তাই তিনি সংসারের এই কাদা ছোড়াছুড়ির মধ্যে থাকেন না। আর সেই সুযোগেই পুরো বাড়ির উপর রাজত্ব চালান রিমা চৌধুরী। রীতি যখন আপন মনে রুটি বেলছিল, ঠিক তখন রান্নাঘরে ঢুকলো সাথী। সাথী হলো রিমা বেগমের পুত্রবধূ, আরহান চৌধুরীর স্ত্রী। তবে শাশুড়ির মতো সে কুটিল নয়, বরং অতি সাধারণ মধ্যবিত্ত ঘরের শান্ত মায়াবী একটা মেয়ে। হৃদিকে সে নিজের আপন বোনের মতোই ভালোবাসে। সাথী মুখে একটা ম্ল্যান হাসি টেনে বলল, আজকে একটু দেরি হয়ে গেল রে রিদি, সবাই উঠে পড়েছে প্রায়। তোর কত দূর হলো? চল ভাজিটা আমি করে ফেলি। রুটি বেলতে বেলতেই হৃদি আলতো হেসে বলল, এই তো ভাবি, প্রায় হয়ে গেছে। ভাজি আমি সকালে উঠে করে রেখেছি, তুমি বাচ্চাদের দেখো, ওরা উঠছে। না রে, ঘুমাচ্ছে, সারা রাত একটুও ঘুমাতে দেয় নাই, খুব জ্বালিয়েছে, তাই তো আমিও উঠতে দেরি হয়ে গেল। তোহার জোহা সাথীর 1.5 বছরের দুটো যমজ কন্যা সন্তান। ওদের কথা মনে পড়তেই হৃদির চোখে মুখে মাতৃত্বের এক অদ্ভুত মায়া ফুটে উঠল। সে মুচকি হেসে বলল, তুমি গিয়ে ওদের জন্য খাবার বানিয়ে নাও ভাবি, আমি এদিকটা সামলে নিচ্ছি। সাথী জোর করে হৃদির হাত থেকে ব্যালনটা কেড়ে নিয়ে বলল, ধুর, তুই যা তো, টেবিলে নাস্তা দিয়ে আই, বাকিগুলো আমি করে নিচ্ছি। আর তোর তো আবার কলেজ আছে, লেট হয়ে যাবে না? সাথীর জোরাজোরিতে হৃদি আর না করতে পারল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। নাস্তার প্লেটগুলো হাতে নিয়ে ডাইনিং টেবিলে আসার সময় হৃদির বুকের ভেতরটা কেমন যেন দুরু দুরু করছিল। বুক ছিঁড়ে একটা অজানা আশঙ্কা জাগছে, এই বুঝি আবার সৌহার্দ্যের সামনে পড়ে যায়। প্রবাদেই তো আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্লেটগুলো টেবিলে সাজিয়ে রেখে হৃদি যেই না দ্রুত পায়ে চলে যেতে যাবে, অমনি পেছন থেকে সৌহার্দ্যের সেই গম্ভীর গমগমে কণ্ঠস্বর তীরের মতো এসে বিঁধল তার পিঠে। এই স্টুপিড ঘুমটাওয়ালি,
তোমাকে বলছিলাম না কফি দিতে? হঠাৎই মেঘ গম্ভীর আওয়াজে হৃদি চমকে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো তার। সেই চটজলদি মাথার ঘোমটাটা টেনে মুখটা আরো আড়াল করে দিল। যে মানুষটা প্রথম দেখাতেই তাকে বাড়ির কাজের লোক ভেবে নিয়েছে, তার সামনে কোনো মতেই সে নিজের পরিচয় প্রকাশ করতে চায় না। কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। হৃদি পাশ কেটে চলে যেতে নিলে সৌহার্দ্য চেয়ার ছেড়ে দাঁড়িয়ে রুক্ষ স্বরে বলল, হেই, হোয়াটস ইয়োর প্রবলেম? হোয়াই আরন্ট ইউ স্পিকিং? আর ইউ মিউট? হৃদির ঠোঁট দুটো ভয়ে জমে বরফ হয়ে গেল। সে যদি এখন একটা শব্দ উচ্চারণ করে আর সৌহার্দ্য যদি তার কণ্ঠ চিনে ফেলে, যদি জেনে যায় যে কাল ক্লাসে যে মেয়েটাকে সে এত অপমান করেছিল সেই তার ঘরের বউ। হৃদি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। কোনো উত্তর না দিয়ে ঝড়ের বেগে পাশ কেটে চলে গেল। সৌহার্দ্য চরম বিরক্তিতে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলল, মিউট বেবি? বোবা একটা মেয়েকে বাড়িতে রেখেছে নাকি? নাস্তা আর খাওয়া দাওয়ার পাট চুকাতে গিয়ে আজ অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়ো করে মেডিকেল কলেজের মেইন গেট দিয়ে ঘরে ঢুকছিল হৃদি। মাথা নিচু করে হাঁটার কারণে হুট করেই সামনে থাকা শক্তপোক্ত চওড়া একটা দেওয়ালের মতো শরীরের সাথে তার জোর ধাক্কা লাগলো। ভারসাম্য হারিয়ে হৃদি যখন ছিটকে পড়ে যেতে নিচ্ছিল, ঠিক তখনই দুটি বলিষ্ঠ শক্ত হাত অতীব শক্তিতে তার কোমর জড়িয়ে ধরে পতন থেকে রক্ষা করলো। ধক করে ওঠা বুকে হৃদি যখন চোখ তুলে তাকালো, তার নিঃশ্বাস যেন আটকে গেল। সৌহার্দ্য কপাল কুঁচকে তীব্র চোখে তার দিকে তাকিয়ে আছে। সেই চেনা গম্ভীর গমগমে স্বরে সে বলে উঠল, হেই ইউ লিটল ট্রাভেল কুইন, চোখ কোথায় রেখে হাঁটো? কথাটা কানে যেতেই হৃদির শ্যামবর্ণ মুখটা রাগে ও অপমানে লাল হয়ে উঠল। গত 2 দিনের জমানো সব রাগ যেন বাঁধ ভেঙে উপচে পড়তে চাইলো। এই লোকটা নিজেকে কি ভাবে? কাল থেকে কখনো বোচা নাক, কখনো দের ব্যাটারি, আর এখন ট্রাভেল কুইন। এমনকি নিজের ঘরে নিজের স্ত্রীকে সার্ভেন্ট বানাতেও যার বাঁধেনি, সেই নাকুচো বেয়াদব লোকটার উপর হৃদির আর কোনো নিয়ন্ত্রণ রইল না। সে দাঁতে দাঁত চেপে রাগের চোখে তাকিয়ে কিরমির করে বলে উঠল, আপনি ট্রাভেল কুইন, নিজে দেখে হাঁটতে পারেন না? সৌহার্দ্য কিছুক্ষণ অবাক হয়ে কপাল কুঁচকে তাকিয়ে রইল। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে গমগমের স্বরে বলল, স্টুপিড, ওটা নট ট্রাভেল কুইন, ওটা ট্রাভেল কিং হবে। এই ভাঙা মাথা নিয়ে কে বলছে তোমাকে ডাক্তারি পড়তে? সৌহার্দ্যের এমন ঠান্ডা মাথার তীব্র অপমানে হৃদি এক মুহূর্তের জন্য লজ্জায় কুঁকড়ে গেল। নিজের ব্যাকরণগত ভুলটা বুঝতে পেরে রাগে চোখ মুখ খিচে বলল। আপনাকে কেন বলতে হবে? সৌহার্দ্য এবার সত্যি প্রচুর বিরক্ত হলো। তার শান্ত নিয়মতান্ত্রিক জীবনে মুখে মুখে তর্ক করা বা বেশি কথা বলা মানুষ সে একদম সহ্য করতে পারে না। সে এবার বেশ কড়া আর রাগান্বিত স্বরে শাসন করার ভঙ্গিতে বলল, স্টুপিড, শিক্ষক বাবার সমান হয়, মুখে মুখে তর্ক করবে না। বলেই সে হৃদির দিকে আর এক পলকও না তাকিয়ে গটগট করে করিডোর দিয়ে হেঁটে চলে গেল। ওর যাওয়ার পথের দিকে হৃদি একদম আকাশ থেকে পড়ার মতো হা করে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, কি অদ্ভুত লোক রে বাবা, ভালো করে জামাই হয়ে উঠতে পারলো না, তার আগে সোজা বাবার আসরে চলে গেল। সে বিরক্তি আর ক্ষোভে নাক মুখ কুচকে বিড়বিড় করে বলল, না কুচু বিয়াদ্দব একটা লোক। এই রে জানেমান, কি এত গভীর চিন্তা করছিস? হঠাৎ সায়েম, পৃথা আর সুমি এসে হৃদিকে চারপাশ থেকে জড়িয়ে ধরতেই হৃদি তার ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। সায়েম পৃথার কাঁধে হাত রেখে হৃদির মলিন মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করেছিল। হৃদি একটা দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বলল, আমি আজকে অ্যাসাইনমেন্টটা করতে পারি নাই রে, কালকে একদম সময় পাইনি। সুমি সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে হৃদির হাতটা চেপে ধরে বলল, কি আর করবি বল, তোর যা পরিস্থিতি আমরা তো সবই জানি। এক কাজ করি চল, আজকে আমরা 4 জন মিলে স্যারের ঝাড়ি খাই। কপালে আজ নির্ঘাত ক্লাস থেকে বের হওয়া আর জিরো অ্যাটেন্ডেন্স আছে। পৃথা ভয় পাওয়া গলায় বলল, নতুন প্রফেসর যা স্ট্রিক্ট, আমাদের সহজে ছাড় দেবে বলে তো মনে হয় না। সুমির কথার মাঝে সায়েম একটু বিজ্ঞের মতো মাথা নেড়ে ফোড়ন কাটলো। আরে বেটা কেমন জানো, সারাক্ষণ বউ মরা বিধবাদের মতো মুখ কালো করে রাখে।
সাইমের মুখে সৌহার্দ্যের এমন নিখুঁত বর্ণনা শুনে হৃদি না হেসে পারল না, তবে গলায় খাবার আটকে যাওয়ার মতো করে হালকা কেশে উঠল। পৃথা সাইমের মাথায় একটা গাঁটটা মেরে বলল, আরে গাধা, ওটা বিধবা হবে না, ওটা বিপত্নিক হবে। পুরুষদের ক্ষেত্রে বিপত্নিক বলে। সাইম মাথায় হাত দিয়ে ভাবার ভং ধরে বলল, বাপরে বাপ, আমার মাথায় বুড়ো বুড়ো শুদ্ধ বাংলা শব্দ আসে না। চল তো ক্লাসে যাই, নয়তো কালকের মতো আবার কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবে। চার বন্ধু মিলে হাসাহাসি আর টুকটাক কথা বলতে বলতে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। এই বিষাক্ত নাম বন্ধ করা দিনগুলোর মাঝে এই বন্ধুত্বটাই হলো হৃদির বেঁচে থাকার একমাত্র রসদ, তার পরম শান্তির জায়গা। নিজের ব্যক্তিগত চেম্বারে বসে সৌহার্দ্য বেশ মনোযোগ দিয়ে একজন ক্রিটিক্যাল রোগীর কেস ফাইল স্টাডি করছিল। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা অতি পরিচিত চঞ্চল কণ্ঠস্বর ভেসে এলো। আসবো ব্রো? সৌহার্দ্য ফাইল থেকে চোখ না সরিয়েই সংক্ষিপ্ত উত্তর দিল। ইয়েস, কামিং। অনুমতি পেতেই এক যুবক ঘরে ঢুকে সৌহার্দ্যকে পেছন থেকে জড়িয়ে ধরল, উৎফুল্ল গলায় বলল, ব্রো, আই মিস ইউ সো মাচ। 4 বছর পর অবশেষে তুমি বাড়ি ফিরলা। সৌহার্দ্য আরবানকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে হালকা হেসে বলল। ইটস ওকে, তুই আগে বস। আরবান ভাইয়ের সামনের চেয়ারটা টেনে বসতে বসতে বলল, এই যে তুমি 1 সপ্তাহ ধরে বাড়ি আসনি, এটা নিয়ে বড় আব্বু কিন্তু অনেক রাগারাগি করেছে। শারবান চৌধুরীর ছোট ছেলে আরবান চৌধুরী, সেও একই মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তার হিসেবে কর্মরত। সৌহার্দ্য ফাইলটা টেবিলের একপাশে সরিয়ে রেখে ছোট ভাইয়ের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে জিজ্ঞেস করলো, গতকাল থেকে তুই কোথায় ছিলি? তোকে তো বাড়িতে দেখলাম না। আরবান মাথা চুলকে কিছুটা আমতা আমতা করে বলল, মানে ব্রো, বন্ধুদের সাথে একটু হ্যাং আউটে গিয়েছিলাম। সৌহার্দ্য কিছু সময় ভাইয়ের অপরাধী আর অপ্রস্তুত মুখখানার দিকে তাকিয়ে রইল, তারপর বেশ গম্ভীর গলায় বলল, এই টাইমটা তোর ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ আরবান। এখন এইসবের সময় নষ্ট না করাই বেটার, আই থিঙ্ক। আরবান ভাইয়ের সিরিয়াস চেহারার দিকে তাকিয়ে হালকা হেসে মাথা নাড়ল। ওকে ব্রো, আর হবে না। হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে উচ্ছ্বসিত হয়ে বলল, আচ্ছা ব্রো, তুমি জানো আমাদের হৃদুও কিন্তু এখানে অ্যাডমিশন নিয়েছে। তুমি বোধহয় ওর আরবানের কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্যের জোড়া ভ্রু কুঁচকে গেল। সে অত্যন্ত নিস্পৃহ গলায় প্রশ্ন করল, ও ইজ হৃদু? আরবান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল তার এই কাঠখোট্টা ভাইটি এখনো নিজের বিবাহিত স্ত্রীর নাম পর্যন্ত জানে না। আরবান হৃদিকে নিজের ছোট বোনের মতো ভালোবাসে, আগলে রাখে। সে তাড়াহুড়ো করে সৌহার্দ্যের ভুল ভাঙাতে চাইল, আরে ব্রো, হৃদু মানে তোমার বউ কিন্তু বাক্যটি সম্পূর্ণ করার সুযোগ আর আরবান পেল না। তার আগেই সৌহার্দ্যের গমগমে বরফ শীতল কণ্ঠস্বর পুরো চেম্বারে প্রতিধ্বনিত হয়ে উঠল, আই এম নট ইন্টারেস্টেড ইন হার। কথাটা ছুড়ে দিয়েই সৌহার্দ্য আবার স্টাডি ফাইলের পাতায় ডুবে গেল। কালি কালো কলমটা ওর আঙ্গুলে ঘুরছে, চোখ আটকে আছে হার্টের জটিল ভাস্কুলার ডায়াগ্রামে। ভাইয়ের গলার বরফ ঠান্ডা নির্লিপ্ততা শুনে আরবান ঢোক গিলল। ও সৌহার্দ্যকে চেনে, একবার না বললে দুনিয়া উল্টে গেলেও সিদ্ধান্ত পাল্টায় না মানুষটার। তাই আর একটা শব্দও না বাড়িয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল। দরজা ক্লিক করে বন্ধ হতেই সৌহার্দ্য 1 সেকেন্ডের জন্য মাথা তুলল, দরজার ওপাশে তাকিয়ে কি যেন ভাবলো, তারপর আবার ঝুঁকে পড়ল ফাইলের উপর। আজ রাতে একটা এমার্জেন্সি ওটি, রোগীর হার্টের মেইন আর্টারি কলমের খসখস শব্দটাই এখন ঘরের একমাত্র আওয়াজ। অন্যদিকে কলেজের বারান্দা, ক্লাস শেষ হতেই বন্ধুদের আড্ডায় মেতেছে হৃদি, সুমি, সায়েম আর পৃথা। সৌহার্দ্য ক্লাসে না আসায় যেন হাঁপ ছেড়ে বাঁচল সবাই। সুমি দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক বাবা, বাঁচা গেল। ওই খাটাস প্রফেসরের ক্লাস ছিল না আজ। সায়েম চশমাটা নাকের ওপর ঠেলে ফোড়ন কাটলো। আমার মনে হয় বেটা রোজ বউয়ের সাথে ঝগড়া করে আসে, তাতে মেজাজটা সবসময় দিত। পৃথা আর সুমি হেসে গড়িয়ে পড়ল। হৃদি চুপ, ওর ঠোঁটে হাসি নেই। সৌহার্দ্যের নাম শুনলেই বুকের ভেতরটা কেমন মুচড়ে ওঠে। বলার মতো কিছু নেই, কেই বা বলতে পারে নামমাত্র স্বামী তার, সেটাও হয়তো আর কিছুদিন।
পৃথা হঠাৎ গলা নামিয়ে একটু লজ্জা পেয়ে বলল। আরে না বেটা, একদম পিওর সিঙ্গেল। 3 জোড়া চোখ একসাথে পৃথার দিকে। পৃথা থতমত খেয়ে আমতা আমতা করলো। আরে ওভাবে তাকাচ্ছিস কেন? ব্যাটটা যা হ্যান্ডসাম, প্রথম দিন একটু ক্রাশ খেয়েছিলাম, তাই উইকিপিডিয়া চেক করছিলাম আর কি। উইকিপিডিয়া শব্দটা দিদির কানে ছুরির মতো বিঁধল। বুকের ভেতরটা ভার হয়ে এলো। মনে মনে বলল, কেন কষ্ট পাচ্ছি আমি? ওই লোক তো আমাকে চায় না। না চাওয়া মানুষটার জন্য কষ্ট পাওয়াটাই কি নিয়ম বলেই একটা তাচ্ছিল্যপূর্ণ হাসি দিল। ওর ভাবনার মাঝে সুমি হৃদির পিঠে আলতো চাপড় দিল। কোথায় হারিয়ে গেলি? চল ফুচকা খাবো। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। কলেজ গেটের সামনে তেঁতুল গোলার টক ঝাঝালো গন্ধ। প্লাস্টিকের টুলে বসে 4 জন ফুচকা মুখে ঘুরতে ঘুরতে গল্পে মুশগুল। হঠাৎ পেছন থেকে বজ্রের মতো গমগমে কণ্ঠ। এই ইউ, 4 চোখ, কাম হিয়ার। 4 জন চমকে ঘাড় ঘোরালো। রোদের ঝলসানো আলোয় সৌহার্দ্য দাঁড়িয়ে। কালো শার্ট, কালো ফর্মাল প্যান্ট, শার্ট ইন করা, হাতা কোনোই পর্যন্ত গোটানো, চোখে কালো সানগ্লাস। এক হাত প্যান্টের পকেটে, ফর্সা মুখটা ঘামে চিকচিক করছে। চোয়াল শক্ত। সাইমের গলা শুকিয়ে গেল। আমাকে স্যার? সৌহার্দ্য ভ্রু কুঁচকে বিরক্তি ছড়ালো। ইয়েস, তুমি ছাড়া এখানে 4 চোখ আর কেউ আছে? হৃদি নাক মুখ কুঁচকে মুখ ঘুরিয়ে নিল। মনে বিড়বিড় করলো, বেয়াদ্দব অহংকারী লোক, মানুষের নাম ধরে ডাকলে তার জাত চলে যায় নাকি? সাইম আমতা আমতা করে এগিয়ে গেল। কিছু বলবেন স্যার? তো কিছু না বললে কি তোমার সুন্দর চেহারা দেখার জন্য ডাকছি? সৌহার্দ্যের গলায় খোঁচা। তারপর একটা মোটা ফাইল সাইমের দিকে বাড়িয়ে দিল। এটা নাও, অফিস রুমে ডাক্তার সুজন হায়দার আছে, ওকে দিবে। বলবে সৌহার্দ্য স্যার দিয়েছে, গো অ্যাহেড। সাইম দৌড় দিতেই সৌহার্দ্যের চোখ গেল হৃদির ওপর। ঠোঁটে লেগে থাকা তেঁতুল দেখে বিরক্তিতে কপাল কুঁচকে গেল। ইউ বোচানাক, এসব খাচ্ছ কেন? আনহেলদি ফুড পয়জনিং হবে। হৃদির মাথায় আগুন জ্বলে উঠল। তেড়ে গিয়ে বলল, আপনার সমস্যা কি? আমি কি খাবো সেটা আপনিই ঠিক করে দেবেন নাকি? হেই রুড গার্ল, হ্যাভেন্ট ইউ লার্নড এনিথিং এক্সেপ্ট আর বি ব্যাক? সৌহার্দ্যের গলাও চড়ে গেল। হৃদি পাল্টা কিছু বলতে যাবে তার আগেই সৌহার্দ্য একবার ওকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে বলল, স্টুপিড। বলে হনহন করে হেঁটে চলে গেল। কালো শার্টের পিঠটা রোদে জ্বলছিল। সৌহার্দ্য মিলিয়ে যেতেই হৃদি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, ইংরেজের বাচ্চা, ঘরের বউয়ের খবর নেই, বাইরে মেয়েদের নিয়ে চুলকানি, লুচ্চা ডাক্তার। সুমি হৃদির পিঠে হাত রাখলো। হৃদি, ওই ডাক্তার তোর পেছনে পড়ে আছেন কেন রে? পৃথা আঙ্গুল দাঁতে ঠেকিয়ে বলল, আসলেই তো আমাদের কিছু বললো না, তোকে কেন বললো? ডাল মে জরুর কুছ কালা হ্যায়। হৃদি ওদের ভাবনার মাঝে ব্যাগ কাঁধে ঝুলিয়ে বলল, তোরা ভাবতে থাক, আমার লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম ভাই। আর পেছনে না তাকিয়ে হাঁটা দিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। হৃদি যখন বাড়ি ঢুকলো পুরো বাড়ি নিঝুম। সবাই খেয়ে দিয়ে হয়তো ঘুম দিয়েছে। হৃদি পা টিপে টিপে হাঁটলো। ছোট মার সামনে পড়তে চায় না। সামনে পড়লে মহিলার ভাঙা রেকর্ড চালু হয়ে যাবে। ঘরে ঢুকে ব্যাগটা ছুঁড়ে বিছানায় গা এলিয়ে দিতেই চোখ লেগে আসছিল। এমন সময় হঠাৎ দরজায় টোকা। ওড়নাটা কোনো মতে গায়ে জড়িয়ে দরজা খুলতেই দেখলো শাশুড়ি শাহিদা চৌধুরী দরজার সামনে দাঁড়িয়ে, চোখে দুশ্চিন্তার ছায়া। আসুন আম্মু। হৃদি মৃদু হাসলো। শাহিদা চৌধুরী মাথায় হাত বলিয়ে দিতে দিতে বলল, এত দেরি হলো কেন আম্মা? টেনশন হচ্ছিল, ফোনও বন্ধ, কোথায় ছিলে? হৃদি শাহিদা চৌধুরীকে জড়িয়ে ধরলো। ওনার উদ্বিগ্ন চেহারা দেখে একটু হেসে বলল, আম্মু, সুমিদের সাথে ছিলাম। চল খেয়ে নিবি, সারাদিন কাজ আর পড়া, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হয় না। শাহিদা চৌধুরীর গলায় অভিমান মিশিয়ে বলল, সত্যি আম্মু, খিদে নেই, ফুচকা চটপটি খেয়েছি। শাহিদা চৌধুরী আর কথা না বাড়িয়ে হৃদির মাথাটা নিজের কোলে টেনে নিলেন। চুলে বিলি কাটতে কাটতে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবুর সাথে কথা হয়নি? হৃদি নাক মুখ কুচকে ফেললো। মনে মনে বলল, বুইরা একটা,
পেকে ঝুনা হয়ে গেছে, সে কিনা বাবু। মনের কথা মনে চেপে শান্ত গলায় বলল, থাক না আম্মু সব কথা। উনি যখন আমাকে চান না, জোর করে কি হবে? জোর করে কি সংসার হয়? শাহিদা চৌধুরী আর কিছু বললেন না। কি বা বলবে, নিজের ছেলেকে তিনি চেনে। দুনিয়া উল্টে গেলেও নিজের সিদ্ধান্ত থেকে সরবে না। নিজের মেয়ে নেই, দিদিকে পেয়ে মেয়ের অভাব পূরণ হয়েছে, কিন্তু মেয়েটাকে একটু সুখ শান্তি দিতে পারছেন না। শেষ পর্যন্ত মেয়েটাকে নিজের কাছে রাখতে পারবে কিনা এই ভয় থাকেন তিনি। ছায়ের মনও বোঝেন, অনেক কিছু চোখে দেখেও না দেখার ভান করে থাকে। কি করার আছে, যৌথ পরিবারে অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়, না হলে ভাঙন ধরে। রাত 2টো, দেওয়াল ঘড়ির কাঁটা টিকটিক করছে। দিদি সোফায় বসে ঢুলছে। আরবান বলে গেছে সৌহার্দের এমার্জেন্সি ওটি আছে, ফিরতে দেরি হবে। ডুপ্লিকেট চাবিও নিতে ভুলে গেছে। ফোন করে বলে দিচ্ছে কেউ যেন জেগে থাকে। চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দিতেই কলিং বেলের শব্দ। ধরপড় করে উঠে ওড়নাটা মাথায় টেনে দরজা খুলল রিদি। সামনে সৌহার্দ্য, এলোমেলো চুল, চোখ দুটো লাল রক্ত জবার মতো, কালো শার্ট ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। এক হাতে অ্যাপ্রন, অন্য হাতে ফোন। ফোনে কারোর সাথে রাগী গলায় কথা বলছে। রিদির দিকে এক পলক তাকিয়েই পাশ কেটে ভেতরে ঢুকে সোফায় শরীর এলিয়ে দিল। অ্যাপ্রনটা ছুঁড়ে ফেললো পাশে। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে। রিদি রান্নাঘরের দিকে পা বাড়াতেই ভেসে এলো সৌহার্দের শান্ত গম্ভীর কণ্ঠস্বর। হেই মিউট, 1.5 ব্যাটারি, 1 গ্লাস ঠান্ডা পানি দাও ফার্স্ট। রিদির রাগ উঠলেও মানুষটার ক্লান্ত মুখটা দেখে রাগ গিলে ফেললো। ফ্রিজ থেকে বরফ ঠান্ডা পানি ঢেলে গ্লাসটা সেন্টার টেবিলে রাখলো। সৌহার্দ্য প্রকুচকে তাকালো। রিদি চলে যেতে নিতেই পেছন থেকে ভেসে আসলো ঠান্ডা গলার স্বর। এই বাড়ির সবার সম্পর্কে জানো? রিদি বুঝলো না হঠাৎ এমন প্রশ্ন কেন, তবুও মাথা উপর নিচ নাড়ল। সৌহার্দ্য সোজা হয়ে বসলো, গলা খাকারি দিয়ে বলল, এই বাড়ির মেজ ছেলে মানে সৌহার্দ্য চৌধুরীর বউকে চেনো? রিদি ভ্যাবাচাকা খেয়ে গেল। নিজের সম্পর্কে নিজেকেই জিজ্ঞেস করছে লোকটা। কৌতূহল চেপে রাখতে পারলো না, দ্রুত উপরে নিচে মাথা নাড়ল। মানে হ্যাঁ চিনি। সৌহার্দ্য কিছুক্ষণ ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল, তারপর ধীরে খুব শান্ত গলায় জিজ্ঞেস করলো, নাম কি ওটার? হৃদির ভেতরটা তেতো হয়ে গেল। নিজের বইয়ের নামটাও পর্যন্ত জানে না এই লোক। মুখ দিয়ে বেরিয়ে আসতে চাইলো, বেয়াদ্দব হওয়ার তো লোক। নিজের বউয়ের নাম জানিস না? ওই মোটা মাথা নিয়ে তোকে কে ডাক্তার বানালো? কিন্তু নিজের মনের কথাটা গিলে নিল। সৌহার্দ্য এতক্ষণ ধরে উত্তরের আশায় ভ্রুকুচকে ওর দিকে তাকিয়েছিল। হঠাৎ কিছু মনে পড়তেই ধমকে উঠল, 1.5 ব্যাটারি, মিউট, গো অ্যাওয়ে ফ্রম মাই সাইট। বজ্রের মতো ধমকে দিদি কেঁপে উঠল। রাগে দুঃখে বিড়বিড় করে বলল, হাওয়াত্তা বেটা, জীবনে বউয়ের ভালোবাসা পাবি না। কাছে গেলে জায়গা মতো লাথি খাবি, বেয়াদ্দব লোক একটা। বলেই দুবদাব পা ফেলে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। সৌহার্দ্য হৃদির যাওয়ার দিকে তাকিয়ে নিজেই মনে বিড়বিড় করলো, এটা রিয়েল মিউট তো? সকালের মিষ্টি রোদের আভা জানালার ফাঁক গলে ঘরে এসে পড়েছে। সাথে যোগ হয়েছে পাখির কিচিরমিচির এক অপূর্ব সুর। এই স্নিগ্ধ আলো আর কোলাহলে হৃদির ঘুমের ঘোরটা একটু হালকা হলো। আধবোজা চোখেই হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মোবাইলটা টেনে নিল সে। স্ক্রিনের দিকে তাকাতেই তার কপালে ভাঁজ পড়ে গেল। 7টা বেজে গেছে। ধুর, নামাজটাও মিস হয়ে গেল। রাতে দেরি করে ঘুমানোর মাসুল যে এভাবে গুনতে হবে তা কে জানতো। বিছানা ছেড়ে তাড়াহুড়ো করে উঠে শরীরে ওড়নাটা কোনো মতে জড়িয়ে হৃদি রান্নাঘরের দিকে পা বাড়ালো। বুকটা ধকপক করছে। রিমা চৌধুরীকে এখন কি বলবে ভাবতে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। রান্নাঘরে পা রাখতেই মশলার ঝাঁঝালো গন্ধে চারপাশে ভরে গেছে। সাথী একাগ্র মনে মাংস কষাচ্ছে। পাশের পেরিতে বসে আমেনা, এবারের কাজের খালা, যে এতদিন গ্রামে ছিল, পরম মমতায় মশলা বাড়ছে। আর রিমা চৌধুরী নিপুণ হাতে আমেনাকে বুঝিয়ে দিচ্ছেন দুপুরের মেনুর খুঁটিনাটি। হৃদি রান্নাঘরের দরজায় এসে জনসড়ো হয়ে দাঁড়ালো। অপরাধীর মতো হাত কচলাতে কচলাতে আমতা আমতা করে বলল, রাতে ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছিল তো, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল।
ছোট মা। রীতি ভেবেছিল হয়তো বরাবরের মতো বকাঝকা শুনতে হবে, কিন্তু রিমা চৌধুরী তাকে অবাক করে দিয়ে শুধু একটু বিরক্তির স্বরে বললেন, কলেজ যাওয়ার আগে দুপুরের রান্নাটা যেন সেরে যাস। কথাটুকু বলেই তিনি দ্রুত পায়ে সেখান থেকে চলে গেলেন। রিমা চৌধুরী চলে যেতেই পরিবেশটা যেন একটু হালকা হয়ে এলো। সাথী এতক্ষণ চুপচাপ ছিল, এবার সুযোগ বুঝে রিদির দিকে তাকিয়ে বাঁকা হেসে দুষ্টুমির সুরে বলল, কিরে ননদিনী, আর কতদিন এভাবে ঘোমটার আড়ালে রাত জেগে জামাইয়ের সেবা করে যাবি? আরহানের কোনো বোন নেই, তাই রিদিকে সে আপন বোনের মতোই আগলে রাখে। সেই সুবাদে সাথীও রিদিকে ভালোবাসার জায়গা থেকে ননদিনী বলে ডাকে। সাথীর মুখে এমন কথা শুনে রিদির মুখটা ভেঙচি কেটে বলল, আমার বইয়ে গেছে তোমার ওই বেয়াদব দেবরের সেবা করতে। কথাটা বলে এসে সাথীকে রান্নায় সাহায্য করতে চেয়ে বলল, আমাকে দাও ভাবি, বাকিটা আমি করে দিচ্ছি, তুমি বরং টেবিলে খাবার সাজিয়ে দাও। সাথী হেসে বারণ করে দিয়ে বলল, তুই বরং দুপুরের রান্নার বাকি কাজটুকু একটু গুছিয়ে নে, নাস্তা প্রায় শেষ, আমি ওদিকে সাজিয়ে দিচ্ছি। সাথী ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। বাড়ির বড়রা ততক্ষণে টেবিলে এসে বসে পড়েছেন। রীতি দুই চুলায় রান্নায় চাপিয়ে দিয়ে আমিনার খালের উপর নজর রাখার দায়িত্ব সঁপে দিয়ে ডাইনিং এর দিকে ছুটল। এত মানুষের খাওয়া দাওয়া সব গুছিয়ে পরিবেশন করতে সাথী একা হিমশিম খেয়ে যাবে। হয়তো বাচ্চারাই এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির দিক থেকে হাসি খুশি গলার আওয়াজ শোনা গেল। আরহান তার দুই মেয়েকে দুপাশে বগল দাবা করে নিয়ে নিচে নামছে। ঠিক তার পিছু পিছুই নামছে আরবান। রীতি পরিস্থিতি বুঝে দ্রুত এগিয়ে গেল এবং আরহানের কোল থেকে জোহাকে আলতো করে নিজের কোলে তুলে নিল। আরহান মুচকি হেসে তোহাকে সাথীর কোলে তুলে দিয়ে নিজে নাস্তার টেবিলে বসলো। সাথী আর রীতি বাচ্চা দুটোকে কোলে নিয়ে সবাইকে এটা সেটা এগিয়ে দিচ্ছে। আরহানকে খুব তাড়াহুড়ো করে খেতে দেখে রীতি এগিয়ে গিয়ে পাতে মাংস তুলে দিতে দিতে বলল, ভাইয়া আস্তে ধীরে খাও তো, এত তাড়াহুড়ো করছো কেন? আরহান খেতে খেতে বলল, বনু, আজ জরুরি একটা মিটিং আছে, তাড়াতাড়ি যেতে হবে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। এদিকে জোহা রীতির কোল থেকে লাফিয়ে ঝাঁপিয়ে বাবার কাছে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আরহান সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। কি করবে, কাজের চাপে বউ বাচ্চাগুলোকে সময় দিতে পারে না। সকালে বের হয়, রাত 12টায় বাড়ি ফিরতে হয়। এত বড় ব্যবসা পুরোটা তাকে একা সামলাতে হচ্ছে। দুই ভাই যে পেশা বেছে নিয়েছে তাতেই তাদের দম ফেলার ফুরসত নেই। তবুও সৌহার্দ্য দেশে আসার পর থেকে টুকিটাকি হেল্প করার চেষ্টা করে, আর আরবান সময় পেলে আড্ডা দিতে ব্যস্ত। ওদের কথাবার্তার মাঝে শারহান চৌধুরী স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে কোথায়, বাড়ি ফিরছে? শাহিদা চৌধুরী কিছু বলবে তার আগে রীতি মিনমিন করে বলল, আব্বু, উনি রাতে দেরি করে ফিরেছেন, মনে হয় ঘুমাচ্ছেন। শারহান চৌধুরী কিছু বলবেন তার আগে সিঁড়ির দিকে ধূপধাপ পায়ের শব্দে সবার চোখ সেদিকে ঘুরে গেল। সৌহার্দ্য নামছে, ঘুম ঘুম চোখ, এলোমেলো চুল, পরনে কালো টি শার্ট, ফোনে কিছু টাইপ করছে, মুখটা পাথরের মতো গম্ভীর। রিদি এক পলক তাকিয়েই দ্রুত মাথার ঘোমটা টেনে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এই লোকের আশেপাশে থাকলে বুকের ভেতর কেমন তোলপাড় করে। সৌহার্দ্য এসে চেয়ার টেনে বসতেই শারহান চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন, তোমার সাথে আমার কথা আছে। সৌহার্দ্য প্লেটে নাস্তা নিতে নিতে শান্ত গলায় বলল, বলো। শারহান চৌধুরী ছেলের প্রতি ভীষণ বিরক্ত। জন্মের পর থেকে এই ছেলে মুখটা প্যাঁচার মতো করে রাখে, আর কথার মাঝে রসকস বলতে কিছু নেই। মাঝে মাঝে তিনি ভাবেন ডাক্তারের কথা শুনে ছেলের মুখে মধু না দিয়ে চরম ভুল করছে, যার মাসুল গুনছেন এখন। তিনি নিজেকে স্বাভাবিক করে বললেন, হৃদিতার ব্যাপারে কিছু ভেবেছো? সৌহার্দ্য বাবার দিকে ভ্রু উঁচকে তাকিয়ে গমগমের স্বরে বলল, কে রিদিতা? আর আমি কি ভাববো ওটার ব্যাপারে? এক সেকেন্ডের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল। এই ছেলে নিজের বউয়ের নাম পর্যন্ত জানে না। আদেও এমন মানুষ আছে যে নিজের বউয়ের নাম জানে না? শারহান চৌধুরী রাগে গিজগিজ করতে করতে বললেন, অসভ্য ছেলে, তোমার বউ হৃদিতা, তার কথা বলছি আমি। সৌহার্দ্য একটু নড়ে চড়ে বসে খুব ছোট করে বলল, ও, যেন কারো নাম পড়েছে মাত্র। ছেলের এমন উদাসীন ছোট শব্দে তিনি আরো রেগে গেলেন। তীর তিরিয়ে বললেন, কি সিদ্ধান্ত নিল ওর ব্যাপারে? তুমি কি ওকে ডিভোর্স দিতে চাচ্ছ? ডিভোর্স
ডিভোর্স শব্দটা কানে যেতেই রীতির বুকটা কেমন কেঁপে উঠলো। এতক্ষণ রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। না চাইতেও অবাধ্য চোখগুলো থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। শেষ পর্যন্ত ডিভোর্সি মেয়ের তকমা পেতে হবে ভাবতেই কেমন অজানা কষ্টে বুক চেপে ধরলো। এদিকে সৌহার্দ্য নির্বাক হয়ে খাচ্ছে, যেন বাবার কথাটা তার কান পর্যন্ত যায়নি। শারহান চৌধুরী ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উনি চেঁচিয়ে বললেন, কি সমস্যা তোমার? কথা কানা যাচ্ছে না, উত্তর দিচ্ছ না কেন? সৌহার্দ্য বিরক্তিতে কপাল কুঁচকে বাবার দিকে এক পলক তাকিয়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, সেটা সময় হলে দেখা যাবে। আর আমার বউকে নিয়ে তোমার মাথা না ঘামালে চলবে। আমি বুঝে নিব কি করতে হবে ওটাকে। বলেই চলে যেতে নীলের চোখ পড়ল রান্নাঘরের দরজায় দাঁড়ানো ধৃতির দিকে। সেদিকে তাকিয়ে চিরচেনা সেই গম্ভীর কণ্ঠে বলল, ইউ দের ব্যাটারি, এক কাপ কফি দিয়ে যাও ছাদে। বলেই কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেল। এদিকে সৌহার্দ্যের চোখ অনুসরণ করে তাকাতে সবার চোখ ছানা পড়া। আরবান খাওয়া মুখে চিবোতে ভুলে গেল। বেচারা হাসতে গিয়েও বাপ চাচার ভয়ে কোনো রকম চেপে গেল। আরহান প্রচুর বিরক্ত হলো। নিজের বউকে এমন অদ্ভুত নামে কে ডাকে? ভাই তার জানা নেই। শারহান চৌধুরী ছেলের চাওয়ার দিকে তাকিয়ে একটা হতাশার নিঃশ্বাস ফেললেন। এই ছেলে তার আল্লাহর কাছে অনেক করে চাওয়া রহমতের ফল। বিয়ের পর থেকে শরীরের কিছু জটিলতার কারণে মা হতে পারছিলেন না। শাহিদা চৌধুরী এক প্রকার আশা ছেড়ে দিয়েছিলেন। বিয়ের প্রায় 7 বছর পর ছোট ভাই শারবান চৌধুরীর ছেলে আরহান হওয়ার প্রায় 2 বছর পর অপ্রত্যাশিতভাবে জানতে পারেন তারা বাবা মা হচ্ছেন। তাই তো এই ছেলের ওনার প্রাণ। বেশি ধমকে কথা বললেও বুকটা কেঁপে ওঠে। আর তার ফলাফল হিসেবে এত রাগী আর জেদি। সবার সামনে এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্যে রীতির গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। লজ্জায় তার দৃষ্টি মাটিতে নেমে গেল। বুকের ভেতরটা তখন ধক ধক করছে, অথচ করার কিছুই নেই। যাকে বলে বেয়াদব লোকের পাল্লায় পড়া। হৃদি এখন ঠিক সেই পরিস্থিতির শিকার। দীর্ঘশ্বাস চেপে লজ্জাস্বরূপ একপাশে সরিয়ে সে দ্রুত রান্নাঘরের দিকে পা বাড়ালো। চুলার উপর থাকা তরকারিগুলো নামিয়ে দ্রুত হাতে কফির পানি বসালো সে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলো অনেক দেরি হয়ে গেছে। তড়িঘড়ি করে কফিটা বানিয়ে এসে আমিনা খালার হাতে ধরিয়ে দিয়ে মিনতির সুরে বলল, খালা প্লিজ তুমি ছাদে গিয়ে ওনাকে কফিটা দিয়ে এসো তো। আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরোচ্ছি। বলেই কলেজের উদ্দেশ্যে চলে গেল। ওদিকে খোলা আকাশের নিচে ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সৌহার্দ্য। হাতে ফোন থাকলেও তার চোখ দরজার দিকে যেন কারো অপেক্ষায় আছে। কিছুক্ষণ পর যখন আমিনা খালাকে কফির মগ হাতে দেখলো, মুহূর্তেই সৌহার্দ্যের চোখে মুখে একরাশ বিরক্তি ফুটে উঠল। হৃদির জায়গায় অন্য কাউকে দেখতে পেয়ে সে ভ্রু কুঁচকে ফেললো। আমিনা খালা ভয়ে ভয়ে মগটা বাড়িয়ে দিতেই সৌহার্দ্য তীক্ষ্ণ স্বরে বলে উঠল, আপনি কেন? ওই দের ব্যাটারিটা কোথায়? সৌহার্দ্যের এমন রূপ আচরণে আমিনা খালা কিছুটা থতমত খেয়ে গেলেন। আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, ডেড ব্যাটারি কেডা ছোট স্যার? সৌহার্দ্য গম্ভীর মুখে শীতল গলায় জবাব দিল, কেউ না, আপনি যান। কথাটা বলেই সে কফির মগটা টেনে নিয়ে এক চুমুক দিল। তার দৃষ্টি তখন ছাদের রেলিং ছাপিয়ে বাড়ির মেইন গেটের দিকে। কফির তিক্ততা আর মনের ভেতরের জটিল অনুভূতি সব মিলিয়ে তার মুখটা পাথরের মতো কঠিন হয়ে আছে। যা দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। কলেজের করিডোর দিয়ে আপন মনে হেঁটে যাচ্ছিল সুমি। হঠাৎ কারোর সঙ্গে প্রচন্ড ধাক্কা খেয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যেতেই একজোড়া বলিষ্ঠ হাত আলতো করে তাকে টেনে দাঁড় করালো। সুমি চোখ তুলে তাকাতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী শ্যামবর্ণের সুদর্শন পুরুষ। লোকটির চোখের চাহনি যেন সুমিকে গ্রাস করতে চাইছে। সুমির গা শিউরে উঠল বিরক্তিতে। সুমি মুখ কুঁচকে ঝাঁঝালো কণ্ঠে বলল, জীবনে কখনো মেয়ে মানুষ দেখেনি? এভাবে জাউরাদের মতো তাকিয়ে আছেন কেন? অসভ্য বেটা ছেলে একটা। সুজন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। 30 বছরের জীবনে যে মানুষটি কোনো নারীর দিকে ফিরেও তাকায়নি, সে কিনা আজ হাঁটুর বয়সী এক মেয়ের দিকে ভ্যাবলাকান্তের মতো চেয়েছিল। নিজের ওপরে ভীষণ লজ্জা আর অস্বস্তি ভর করলো তার। কৈফিয়ত স্বরে কিছু বলবে তার আগেই সুমি মুখ ঝামটা দিয়ে হনহন করে চলে গেল। সুজন সুমির যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, কি বেয়াদব মেয়ে বাবা! একটু তাকিয়েছি বলে মনে হলো গায়ে ফোস্কা পড়ে গেল, ঠিক যেন সহাদ্দের মহিলা বাসন।
পুরো একটা রাগের ডাম। ডাক্তার সুজন হায়দার সৌহার্দের সব থেকে কাছের বন্ধু। কলেজ শেষ করে রিদি আজ পাশের এক প্রাইভেট ক্লিনিকে এসেছে। পিরিয়ডের সময় পেটে তীব্র ব্যথাটা গত 2 মাস ধরে অসহ্য পর্যায়ে পৌঁছিয়েছে। শাহিদা চৌধুরীকে জানাতে ওনার পরামর্শে একজন গাইনি বিশেষজ্ঞের কাছে সিরিয়াল নিয়েছিল সে। তো ডাক্তারের অপারেশন থাকায় বের হতে হতে সন্ধ্যা গড়িয়ে গেল। হাসপাতাল থেকে কিছুটা দূরে হেঁটে এসে রিদি রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। রাস্তাটা বেশ নির্জন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্তি যখন তুঙ্গে, ঠিক তখনই একটা কালো গাড়ি এসে তার সামনে ব্রেক কষলো। হৃদির ভয়ে বুকটা ধরপড় করে উঠল। মাথা তুলে তাকাতে দেখলো গাড়ির ভেতর থেকে বিরক্ত মুখে কেউ একজন তাকিয়ে আছে তার দিকে। হৃদি এক পলক তাকিয়েই মুখ ফিরিয়ে নিল। লোকটার মুখটা এমন করে রেখেছে যেন মুখে তিতা করলা গুজে বসে আছে। হৃদি পাশ কাটিয়ে দ্রুত হাঁটা দিতেই সৌহার্দের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। হেই স্যাসি গার্ল, গাড়িতে ওঠো। রাস্তাটা ভালো না, সন্ধ্যা হয়ে গেছে, আমি পৌঁছে দিচ্ছি। সৌহার্দের কণ্ঠে অধিকার বোধের সুর হৃদির শিরদাঁড়া দিয়ে এক অদ্ভুত শিহরণ বইয়ে দিল। ঠিক তখনই কিছু মনে করতেই রাগে অভিমানে শরীর কাঁপছে তার। বাসায় নিজের স্ত্রী জীবিত না মৃত সেই খবর নেওয়ার প্রয়োজন নেই, অথচ রাস্তাঘাটে অন্য মেয়ের প্রতি কি অসীম কনসার্ন। কথাটা মাথায় আসতেই হৃদি আর নিজেকে সামলাতে পারল না। রাগে অভিমানে দাঁতে দাঁত চেপে বলে ফেললো, লুচ্চা অসভ্য ডাক্তার, ঘরে বউ রেখে অন্য মেয়ের প্রতি এমন দরদ দেখাতে লজ্জা করে না? হৃদির এমন বিস্ফোরক আচরণে সৌহার্দের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন এলো না, বরং শান্ত গলায় নির্বাক হয়ে বলল, আমার ঘরে বউ আছে, এটা তুমি জানলে কিভাবে? হৃদি মুহূর্তেই থমকে গেল। রাগের মাথায় বড় ভুল করে ফেলেছে বুঝতে পেরে ছটফট করে বলল, না জানার কি আছে, আজ বুড়া একটা লোক, ঘরে বউ থাকা তো স্বাভাবিক। বলেই সে আবার হাঁটা শুরু করলো। এবার সৌহার্দ্য রেগে গিয়ে দাঁত চেপে ডাকলো, এই মেয়ে, কানে যাচ্ছে না আমার কথা? হৃদি এবার সত্যিই ভয় পেয়ে গেল। যে করেই হোক এই লোকটির গাড়িতে ওঠা যাবে না, সে কঠোর গলায় বলল, আপনি যদি আমাকে আর একবার চিৎকার করেন, আমি কিন্তু লোক জড়ো করব চিৎকার করে। সৌহার্দ্য কোনো কথা বলল না, শুধু নির্বিকার ভঙ্গিতে একবার তাকালো। হৃদি কিছু বুঝে ওঠার আগেই সৌহার্দ্য গাড়ি থেকে নেমে এলো। হৃদির কোনো আপত্তির তোয়াক্কা না করে তার জামার হাতার এক অংশ আলতো করে টেনে ধরে সোজা গাড়ির দিকে নিয়ে চললো। হৃদি কিছু বুঝে ওঠার আগেই তাকে গাড়িতে ছুঁড়ে ফেলার মতো বসিয়ে দরজা আটকে দিল। গাড়ির ভেতরটা পিনপতন নীরবতায় ভারী হয়ে আছে। এসি চললেও হৃদির সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। একদিকে তীব্র টেনশন, অন্যদিকে অহেতুক ভয়। এই মানুষটির সঙ্গে এক মুহূর্ত থাকা তার কাছে অসহ্য মনে হচ্ছে। যে পুরুষ নিজের ঘরে বৈধ স্ত্রী রেখে অন্য কোনো মেয়ের প্রতি এই বাড়তি দায়িত্ববোধ দেখায়, তার কাছে নিজের পরিচয়টুকু দেওয়াও রীতির আত্মসম্মানে লাগছে। সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে স্টিয়ারিং ধরে আছে, তার দৃষ্টি সামনের পিচ ঢালা রাস্তার দিকে নিবদ্ধ, যেন পাশে বসে থাকা হৃদি তার কাছে কোনো অস্তিত্বই রাখে না। হঠাৎ নীরবতা ভেঙে সৌহার্দ্য গলা খাকারি দিয়ে বলল, কোথায় নামবে? অ্যাড্রেস বলো। হৃদি রাগে আর অভিমানে গিজগিজ করে বলল, জাহান্নামে নামিয়ে দিন, অসভ্য লোক। সৌহার্দ্য এক পলক হৃদির দিকে শান্ত দৃষ্টিতে তাকালো, তারপর সেই ঠান্ডা অথচ গম্ভীর স্বরে বলল, স্টুপিড, তুমি এমনিতে জাহান্নামে যাবেই, বড়দের সঙ্গে মুখে মুখে যা তর্ক করো। সৌহার্দ্যের এই অটল শান্ত ভঙ্গি হৃদির ভেতরের জ্বালা আরো বাড়িয়ে দিল। সে ফুঁসে উঠে বলতে চাইলো, আপনি জাহান্নামে যাবেন, ঘরে আপনার বউ। কিন্তু কথাগুলো তার গলার কাছেই আটকে গেল। সৌহার্দ্যের চাহনি লক্ষ্য করতেই হৃদি শিউরে উঠল। লোকটা এমন ভাবে চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে যেন এই মুহূর্তে তাকে গিলে ফেলবে। সৌহার্দ্য যতই শান্ত গলায় কথা বলুক, হৃদি জানে তার এই শান্ত রূপের আড়ালে কি ভয়ঙ্কর আগ্নেয়গিরি লুকিয়ে আছে। সে নিজে কখনো না দেখলেও বাড়ির সবার মুখে শুনেছে, বিশেষ করে আরবান তো সব সময় বলে, সৌহার্দ্যের রাগ যখন চড়ে তখন সামনে থাকা মানুষটার কি পরিণাম হবে সেটা খোদ সৌহার্দ্য ভুলে যায়। সৌহার্দ্যের সেই শীতল কিন্তু ধারালো চাকুনি দেখে হৃদি আর টুর শব্দ করার সাহস পেল না। মনে মনে রাগে ফুসলে মুখে কলুপ এঁটে বসে রইল। তার এই নিরাপত্তার মাঝেই সৌহার্দ্য গমগমে স্বরে ধমকে বলল, উইল ইউ স্টপ সিটিং দেয়ার উইথ ইউর মাউথ শাট অ্যান্ড টেল মি
হোয়ার ইউ ওয়ান্ট টু গেট ডাউন? হৃদি কিছু একটা ভেবে কোনো মতে তোতলামির স্বরে সুমির বাড়ির ঠিকানাটা বলে দিল। সুমিদের বাসা থেকে তাদের বাড়ির দূরত্ব বড়জোর 10 মিনিটের পথ। হৃদির মুখে ঠিকানাটা শুনেই সৌহার্দ্য প্রকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আর ইউ শিওর? হৃদির একটা পুরনো স্বভাব, মিথ্যা বলতে গেলেই ধরা পড়ে যায়, গলা আটকে আসে। সে কাপা গলায় বলে, জি জি জি। সৌহার্দ্য এক ঝলক হৃদির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তুমি যেভাবে ঠিকানা বলতে গিয়ে কাঁপছো, মনে হচ্ছে তোমার বাবার ঘরে স্মাগলিংয়ের টাকা লুকানো আছে, আর আমি সেটার তদন্ত করতে যাচ্ছি। হৃদি রাগে তিরতির করে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, আমার বাবা আপনার মতো অসভ্য ইতর নন। সৌহার্দ্য আর কথা বাড়ালো না। বিরক্তি নিয়ে মুখটা কুঁচকে সে বিড়বিড় করে বলল, এই স্টুপিড বোচা নাকটার চেয়ে আমার বাড়ির ওই 1.5 ব্যাটারির মিউটটাই ভালো। গাড়ির গতি কমিয়ে সৌহার্দ্য হৃদির দেওয়া ঠিকানায় গাড়ি থামালো। হৃদি নামার সাথে সাথেই এক মুহূর্ত দেরি না করে টায়ারের ধুলো উড়িয়ে সৌহার্দ্য গাড়ি নিয়ে উধাও হয়ে গেল। চোখের সামনে থেকে গাড়িটা সরে যেতেই হৃদির বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বুকের ভেতর জমানো কষ্টগুলো যেন দলা পাকিয়ে উঠছে, দম আটকে আসছে তার। কোনো মতে নিজের আবেগকে সামলে নিয়ে ভারী পায়ে হৃদি বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ির চৌকাঠ পেরোতেই হৃদির মনে হলো আজ বাড়ির প্রতিটি কোণ যেন অন্য দিনের চেয়ে বেশি সজীব, কর্মচঞ্চল। রান্নাঘর থেকে ভেসে আসা বাসনপত্রের মৃদু টুংটাং আর রান্নার সুঘ্রাণ জানান দিচ্ছে অন্দরে কোনো বিশেষ আয়োজনের ধুম পড়েছে। কৌতূহল সামলাতে না পেরে রীতি দোতলার দিকে না গিয়ে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরে পা রাখতেই দেখলো সাথী ভাবি ব্যস্ত হাতে হরেক রকম নাস্তার আয়োজন করছে, আর পাশে আমিনা খালা নিপুণ হাতে মাছ মাংস কাটাকাটি করছেন। হৃদির দিকে চোখ পড়তেই আমিনা খালার মুখে ফুটে উঠলো এক চিলতে মায়াবী হাসি। পরম স্নেহে ডেকে বলল, আইসা পড়ছেন ছোট আম্মা। আমিনা খালার এই অকৃত্রিম সম্বোধনে হৃদির এক টুকরো ম্লান হাসি দিল। সাথীর পাশে গিয়ে দাঁড়িয়ে কিছুটা কৌতূহলী স্বরে এসে জিজ্ঞেস করলো, হঠাৎ রাতে এত আয়োজন কেন ভাবি? বিশেষ কেউ আসছে? সাথী ব্যস্ততার মাঝেও মিষ্টি হেসে জবাব দিয়ে বলল, আসবে মানে এসে গেছে তো। সৌহার্দ্যের লন্ডনের ছোট খালা এসেছেন তার মেয়ে নিয়ে, আজ রাতে এখানেই থাকবেন, কাল গ্রামে রওনা দেবেন। হৃদি ব্যাগপত্র একপাশে রেখে চুপচাপ সাথীকে সাহায্য করতে বসে পড়ল। কাজের মাঝে হঠাৎ সাথীর নজর পড়ল হৃদির বিষণ্ণ মুখটার দিকে। এক মুহূর্ত থমকে গিয়ে আলতো করে হৃদির মাথায় হাত বুলিয়ে পরম মমতায় নিয়ে বলল, কি হয়েছে আমার বোনটার, আমায় বলবি না? হৃদি গলার কাছে জমে ওঠে, কান্নার গলাটা জোর করে গিলে ফেললো। হাসির আড়ালে কষ্টটা ঢাকার প্রাণপণ চেষ্টায় বলল, কিছু না ভাবি, শরীরটা আজ বড্ড নিস্তেজ লাগছে, তাই একটু দুর্বল লাগছে। সাথে কিছুক্ষণ চুপ থেকে ইতস্তত স্বরে বলল, রিদি এভাবে আর কতদিন চলবে? সামনে যা কথা বল, পরিস্থিতিটা ঠিক করার একটা চেষ্টা তো কর। সাথীর কথাগুলো হৃদির বুকের ভেতর এক রাশ দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। সে মনে মনেই বলল, যে মানুষটা একবারের জন্য আমার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তার সামনে আমি কেন বেহায়ার মতো গিয়ে দাঁড়াবো? যে আমাকে চাই না, তার প্রতি আমার কোনো চাহিদাও নেই। সাথীর আড়ালে চোখের কোণে জমে থাকা জলটুকু দ্রুত মুছে হৃদি কাঁপা কাঁপা গলায় বলল, ভাবি আমি একটু ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমাকে হেল্প করছি, শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে। সাথী মাথা নাড়িয়ে সায় দিল। একার পক্ষে এত কাজ সামলানো তার জন্যও কঠিন, তার উপর বাচ্চাদের কান্না যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। নিজের ঘরে ঢুকে হৃদি ব্যাগটা এক কোণে ছুঁড়ে ফেলে উপুর হয়ে বালিশে মুখ গুজে দিল। অঝোর ধারায় নামা কান্নাই বালিশটা মুহূর্তেই ভিজে একাকার। নিজের কষ্টগুলোকে কতকাল চেপে রাখা যায়? সৌহার্দ্য যদি কোনোদিন তাকে স্বীকৃতি না দিত, হয়তো হৃদি এতটা কষ্ট পেত না। কিন্তু সৌহার্দ্য অন্য কোনো নারীর প্রতি যতটা কনসার্ন, সেটা ভেবেই হৃদির বুকটা
ভেঙে যাচ্ছে। এটা বড় অদ্ভুত এক যন্ত্রণা। সৌহার্দ্য তো আর জানে না যে যে মেয়েটিকে সে আগলে রাখছে সে আসলে তার অদেখা স্ত্রী। কথাটা ভাবতেই হৃদির বুকটা হাহাকার করে উঠল। সৌহার্দ্য কি একবারও পারতো না হৃদির একটা খোঁজ নিতে? নিজের ওপরই এক ধরনের তাচ্ছিল্য মিশ্রিত হাসি হাসলো হৃদি। তার মতো পোড়া কপাল হয়তো পৃথিবীতে খুব কমই আছে। কিশোরী বয়সে যখন পৃথিবীটাকে নতুন করে চেনার কথা, তখনই আপনজনদের হারিয়ে নিঃস্ব হলো সে। বিয়ের অর্থ বোঝার আগেই জীবনটা জড়িয়ে গেল এক পাষাণ মানুষের সাথে, যে কিনা তার মুখটা দেখার প্রয়োজনও মনে করেনি। হৃদির মনে হলো জীবনের এই ধূসর পথটা যেন শেষ হওয়ার নয়, অতীত। সেদিন ছিল হৃদির এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। সবে 15 বছর বয়স। বাবা মায়ের প্রথম আদরের সন্তান হওয়ার সুবাদে কিছুটা কম বয়সেই শখ করে স্কুলে ভর্তি করিয়েছে মা মালিহা খান। সকাল থেকেই এক অদ্ভুত উত্তেজনা আর টেনশনে বুক দুরু দুরু করছিল তার। কি হবে ফলাফল? হৃদির বাবা আকরাম খান পুলিশের ডিএসপি। বাবা ঘরে ঢুকতেই হৃদি তার পাশে গিয়ে বসলো। কিছু একটা বলতে চাইছে সে, কিন্তু বাবা তখন ফোনে জরুরি কাজে ব্যস্ত। অগত্যা বাবার দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুখ ফুলিয়ে বসে রইল মেয়েটা। কিছুক্ষণ পর আকরাম খান ফোনের কথা শেষ করে মেয়ের দিকে তাকিয়ে স্নেহের সুরে বললেন, কি হয়েছে আমার মামুনটা? এমন চুপচাপ হাত পা ছেড়ে বসে আছো কেন? খুব টেনশন হচ্ছে? হৃদি বাবার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। বাবার হাত ধরে আবদার করে বলল, পাপা, আমার রেজাল্ট যদি ভালো হয় তবে আমাকে পার্কে নিয়ে যাবে? মেয়ের সেই নিষ্পাপ হাসি দেখে আকরাম খান কাজ থাকা সত্ত্বেও না করতে পারলেন না। মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক আছে যাবো, তবে পার্কে না, আজ তোমাদের রেস্টুরেন্টে নিয়ে যাব, চলবে তো? হৃদি খুশিতে আত্মহারা হয়ে বলল, পাক্কা চলবে। ছোটবেলা থেকেই হৃদি অনেক বুঝদার, কখনোই কোনো কিছু নিয়ে অহেতুক বায়না করে না। তাই বাবার কাছ থেকে এমন উপহার পাওয়া তার জন্য ছিল দারুণ কিছু। ফলাফল সন্তোষজনকই হলো। জিপিএ 5 না পেলেও তার খুব কাছাকাছি। সন্ধ্যায় আকরাম খান স্ত্রী মালিহা খান, হৃদি আর ছোট বোন 7 বছরের হৃদাকে নিয়ে গেলেন এক রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া আর আনন্দের পর ফেরার পথে দেখা হয়ে গেল হৃদির মায়ের চাচাতো বোনের সাথে। তিনি হৃদিকে দুদিনের জন্য তাদের বাসায় নিয়ে যাওয়ার বায়না ধরলেন। আকরাম খান শুরুতে রাজি না হলেও শেষ পর্যন্ত তার জোরাজুরিতে মেনে নিলেন। হৃদি খালার সাথে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই খালা তাকে নিয়ে পুনরায় দ্রুত গতিতে ফিরে এলেন তাদের নিজেদের ফ্ল্যাটের দিকে। খালার গম্ভীর এবং চিন্তিত মুখ দেখে হৃদির বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তবুও কিছু না বলেই সে খালার সাথে ফ্ল্যাটে প্রবেশ করলো। কিন্তু ড্রয়িং রুমের দরজার কাছে গিয়েই থমকে দাঁড়িয়ে গেল সে। চোখের সামনে যা দেখলো তাতে হৃদি চিৎকার করার শক্তিটুকুও হারিয়ে ফেললো। বাবা মা আর আদরের ছোট বোন হৃদার রক্তাক্ত নিথর শরীরগুলো পড়ে আছে। সেই দৃশ্য সহ্য করার মতো ক্ষমতা ছোট্ট মেয়েটার ছিল না। যেন চোখের জল শুকিয়ে পাথর হয়ে গেল তার। ঠিক তখনই তার বাবা আকরাম খানের বন্ধু শারহান চৌধুরী এবং তার স্ত্রী শাহিদা চৌধুরী সহ সেখানে এসে পৌঁছলেন। অ্যাক্সিডেন্টের খবর শুনেই ছুটে এসেছিলেন তারা। হৃদির বিধ্বস্ত অবস্থা দেখে শাহিদা চৌধুরী দ্রুত এগিয়ে এসে মেয়েটিকে নিজের বুকের ভেতর আগলে নিলেন। সমরহান চৌধুরী যখন ওদের সব দায়বদ্ধতা চুকিয়ে হৃদিকে নিয়ে ফিরে এলেন, তখন চারপাশটা বড় নিস্তব্ধ। ছোট মেয়েটাকে কোথায় বা কার কাছে রেখে আসতেন তিনি? আপন বলতে বিদেশে থাকা ওই এক ফুপু ছাড়া পৃথিবীতে যে তাদের আর কেউ নেই। সেদিন সৌহার্দ্য 2 দিন পর রাত 11টার দিকে বাড়ি ফিরল। ঘরের চৌকাঠ পেরোতেই তার কানে এলো এক চাপা কান্নার সুর। শব্দটা খুব করুণ, যেন এক চিলতে বুক ফাটা আর্তনাদ। সৌহার্দ্য থমকে দাঁড়িয়ে একটু ঘুরতেই দেখলো ঘরের মেঝেতে পুতুলের মতো ছোট্ট একটা মেয়ে বসে আছে। মাথায় ঘোমটা টানা, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। তাকে ঘিরে বসে আছেন বাবা মা আর চাচি। সবার চেহারায় এক গভীর বিষাদ। সৌহার্দ্য জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকাতেই শাহিদা চৌধুরী একে একে সব খুলে বললেন। মায়ের মুখ থেকে দুর্ঘটনার সেই নিষ্ঠুর সত্যটুকু শোনার পর সৌহার্দ্যের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল।
মনে পড়ে গেল ফেলে আসা দিনগুলোর কথা। সে নিজেও বাবা মায়ের সাথে কয়েকবার রিদিদের বাড়ি গিয়েছিল। তখন রিদি মাত্র 5 বছরের এক ফুটফুটে শিশু। সৌহার্দ্য যখনই যেত রিদি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতো। বড় বড় ড্যাবডেবে চোখে কি যেন এক মায়া। কিন্তু সৌহার্দ্যের কাছে তখন রিদির সেই মুগ্ধ চাহনি ছিল চরম বিরক্তির কারণ। একদিন মেজাজ ঠিক রাখতে না পেরে ছোট্ট শিশুটির দিকে তাকিয়ে সে তিক্ত কণ্ঠে বলেছিল, হেই ইউ ট্যাবলেট, এত বড় একটা ছেলেকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন? স্টুপিড, এই বয়সে এত পেকে গেছো? কথাগুলো বলে সে হনহন করে চলে এসেছিল। কিন্তু অবুঝ রিদি কি আর এত কিছু বুঝে? সে তো কোনো খারাপ অভিসন্ধি নিয়ে নয়, বরং সুন্দর একটা ভাইয়াকে দেখতে ভালো লাগে বলেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। এরপর পড়াশোনার ব্যস্ত জীবনের চাতাকলে পড়ে সৌহার্দ্যের আর রিদিদের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। ভাবনা চিন্তা ছেড়ে যখন সৌহার্দ্য সিঁড়ির দিকে পা বাড়াবে, তখনই পেছন থেকে ডাকলেন শারহান চৌধুরী। ওনার কণ্ঠস্বর আজ অন্যরকম। তোমার সাথে আমার কথা আছে সৌহার্দ্য, আমার রুমে এসো। আধা ঘন্টা যাবৎ সৌহার্দ্য বসে আছে বাবার রুমে। বাবার সামনে তিনি ছেলের পাশে বসে আছেন, অথচ কোনো শব্দ মুখ দিয়ে বের হচ্ছে না। হয়তো কিভাবে বলবে বুঝে উঠছে না। অনেকক্ষণ বসে থেকে সৌহার্দ্য এবার বিরক্তি নিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।